আজকে মূলত আমরা যে বিষয়টার ওপর জোর দেব বা যে বিষয়টা আজকে পড়াবো সেটা হচ্ছে কি না, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা বা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হচ্ছে কি না, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আসলে কি বিষয়ে বোঝায়, বা এই তত্ত্ব যদি আমরা জানি তাহলে সেখান থেকে আমাদের কি ধারণা পেতে পারি, বা কোন বিষয় জানার জন্য আমাদেরকে এই শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব পড়তে হয় বা জানতে হয়। আমরা প্রান্তিক উৎপাদনশীলতা বলছি। প্রান্তিক উৎপাদনশীলতা বিষয়টা আমরা এর আগে পড়েছি। প্রান্তিক উৎপাদন কি না, আমরা অতিরিক্ত এক একক উপকরণ কাজে লাগানোর ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকেই আমরা কি বলি, প্রান্তিক উৎপাদন। এবার বলছে এই প্রান্তিক উৎপাদন একটা বিষয় নির্ধারণে সাহায্য করে। কি বিষয় নির্ধারণে সাহায্য করে না, শ্রমিকের মজুরি নির্ধারণে সাহায্য করে। আমরা এর আগে শ্রমিকের মজুরি পড়েছি। কোথায় পড়েছি না, শ্রমিকের মজুরি দ্বারা কি নির্ধারিত হচ্ছিল, শ্রমের যোগান রেখাটা কেমন হয় বা শ্রমের ব্যক্তিগত যোগান রেখা দেখতে কেমন, সেখানে আমরা কিছুটা ওয়েজ বা মজুরির কথা বলেছি। এখানে আমরা কিন্তু একটু সরে গিয়ে, অর্থাৎ একটু আলাদা রকম ভাবে আমরা এই মজুরির বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এর আগে রিকার্ডোর তত্ত্বে আমরা কি পড়েছি না, জমির ক্ষেত্রে কি হয়, জমির কি মজুরি আছে না জমির কি আছে, জমির খাজনা। দেখো খাজনাটা যেভাবে উনি বের করেছিলেন বা বের করার চেষ্টা করেছিলেন, শ্রমের ক্ষেত্রে মজুরির নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেই ধারণা কাজে লাগে। কিভাবে লাগে সেটা আমরা ছবি দিয়ে দেখব। তাহলে সহজ কথায় যদি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আমাদেরকে বুঝতে হয়, তাহলে এই তত্ত্ব মূলত শ্রমিকের মজুরি নির্ধারণে খুবই উপকারী বা মজুরি নির্ধারণ করতে সাহায্য করে। আসলে শ্রমিকের মজুরি নির্ধারিত হয় শ্রমিক কতটা উৎপাদন করছে বা শ্রমিক কতটা উৎপাদনে অংশগ্রহণ করছে বা সে কতটা উৎপাদন করতে পারছে, সেই অনুসারেই কিন্তু শ্রমিকের মজুরি নির্ধারিত হয়। তাহলে শ্রমিকের মজুরি আসলে কি না, অতিরিক্ত যে সে প্রান্তিক উৎপাদন করছে তার ভ্যালুয়েশন দিয়েই কিন্তু তার মজুরি নির্ধারণে সাহায্য করে বা তার মজুরি নির্ধারিত হয়। কিন্তু এইটা কিভাবে হয় এটা বোঝানোর জন্য আমাকে কিন্তু কিছু অনুমান অবশ্যই করতে হবে। এই তত্ত্বের প্রবক্তাকে একটু বলে রাখা দরকার। জেভি ক্লার্ক নামক একজন অর্থনীতিবিদ, তিনি কিন্তু এই তত্ত্বটি প্রথম অবতারণা করেন। ঠিক আছে, এইবার কিভাবে তিনি করেন তার জন্য কিছু অনুমান করে নিয়েছিলেন, কারণ আমরা জানি অর্থনীতির তত্ত্ব অনুমান ছাড়া প্রকাশ করা কঠিন, কারণ বেশিরভাগ তত্ত্বই অনুমানের উপর দাঁড়িয়ে আছে। তাহলে এখানে আমরা যে অনুমানগুলো ধরে নেব সেই অনুমানের উপর দাঁড়িয়ে আমরা তত্ত্বটা তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে অনুমানটা আমাদের জানতেই হবে বা যে অনুমানটার উপর দাঁড়িয়ে আমরা এই তত্ত্বটা করছি, সেই অনুমানটা কি, 1 নম্বর বলছে সমজাতীয় উপাদান। অর্থাৎ উৎপাদন করতে গেলে উপকরণ লাগে, যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো যেন একই দক্ষতার হয়, একই রকম হয়, অর্থাৎ যাদেরকে কাজে লাগাচ্ছি তারা যেন সবাই সমগুণ সম্পন্ন বলে ধরে নেওয়া হচ্ছে। মানে আমি যদি ধরা যাক বিশালকে কাজে লাগাই এবং তার সঙ্গে সঙ্গে ওকেও কাজে লাগাই, দুজনের মধ্যে যেন কোনো শ্রমের যে ক্ষমতা বা শ্রম দেওয়ার যে ক্ষমতা তার কোনো পার্থক্য থাকবে না, এটা ধরে নিচ্ছি আমরা। অর্থাৎ উপকরণগুলো যেন একই রকম হয়। ফার্স্ট এই বিষয়টা দিয়ে তোমাকে ধরতে হবে বা ফার্স্ট এই বিষয়টার উপর অবতারণা করতে হবে। সেকেন্ড, আমরা যে বাজারটার কথা বলছি সেই বাজারটা হবে কি না, পূর্ণ প্রতিযোগিতার বাজার। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব পূর্ণ প্রতিযোগিতার বাজারের ক্ষেত্রেই প্রযোজ্য, বা আমরা যে বাজারটা নিয়ে আলোচনা করছি সেটা পূর্ণ প্রতিযোগিতার বাজার। তার মানে কি, পূর্ণ প্রতিযোগিতার বাজারের দাম কি, দাম স্থির। তাহলে দামকে স্থির বলে ধরে নিচ্ছি। কার দাম না, এইখানেই হচ্ছে আসল ব্যাপার। এখানে আমরা ধরবো শ্রমিকের দাম বা শ্রমিকের মজুরি। যেহেতু পূর্ণ প্রতিযোগিতার বাজার তাই শ্রমিকের মজুরি আমরা কি ধরে নেব না, কনস্ট্যান্ট বা স্থির। ওকে, আচ্ছা। 3,
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এখানেও কাজ করে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাজ করে আমরা ধরে নিচ্ছি, মানে কি আমরা যত বেশি বেশি করে শ্রমিক কাজে লাগাবো, অতিরিক্ত শ্রমিক পিছু উৎপাদন কিন্তু আস্তে আস্তে করে কি হবে, কমবে। ক্রমহ্রাসমান কথাটা বলছি, পূর্ণ প্রতিযোগিতার বাজার এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে যত আমরা বেশি বেশি লেবার লাগাবো তার কি কমে যাবে, উৎপাদনশীলতা কমে যাবে। ঠিক আছে, আর কি আছে না, উপাদানের ক্ষেত্রে বিভাজ্য করা যাবে না, অবিভাজ্যতা থাকবে, অর্থাৎ সমস্ত উপকরণগুলোকে তুমি ভাঙতে পারবে না, মানে যেমন আছে সেই হিসাবে তোমাকে ধরতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর কি ধরে নিচ্ছি, অবিভাজ্যতা। কার অবিভাজ্যতা? কার অবিভাজ্যতা? উপকরণের অবিভাজ্যতা। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, পূর্ণ নিয়োগ অবস্থার কথা আমরা ধরব। পূর্ণ নিয়োগ অবস্থা মানে যতজন লোক কাজ করতে চায় আমরা ততজন লোককেই কিন্তু কাজে নিয়োগ করতে পারবো, অর্থাৎ যারাই কাজ করবে সবাই এখানে কাজ করতে পারবে। তাহলে এই কারণে আমরা এটাকে কি ধরে নিচ্ছি না, পূর্ণ নিয়োগ অবস্থা, তাই তো? আচ্ছা, এরপর বলছে আরেকটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে পরিবর্ততার নীতি কাজ করে। পরিবর্ততার নীতি কি? পরিবর্ততার নীতি বিষয়টা কি না, আমরা উৎপাদন করতে গেলে কি লাগাতে পারি, লেবার লাগাতে পারি, ক্যাপিটাল লাগাতে পারি। তাহলে আমি লেবারের বদলে ক্যাপিটালকে কিন্তু রিক্রুট করতেই পারি। অর্থাৎ ধরা যাক আমি 10 জন লেবার আর 5টা ক্যাপিটাল নিয়ে কাজ করছিলাম, 5 একক ক্যাপিটাল নিয়ে, আমি সেখানে এখন 6 একক লেবার লাগাচ্ছি আর 9 একক ধরা যাক ক্যাপিটাল লাগাচ্ছি। অর্থাৎ পরিবর্ততা নীতি, একটার পরিবর্তে আরেকটাকে ব্যবহার করা যাবে, এই নীতিটাও কিন্তু এখানে কাজ করে। তাহলে এই বিষয়গুলোর ওপর দাঁড়িয়ে আমরা কি করার চেষ্টা করব না, শ্রমের যে প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব সেটা বের করানোর চেষ্টা করব বা সেটা বোঝানোর চেষ্টা করব।